ব্যাগপত্র নিয়ে শেষমেশ অনুভবের কাছেই ফিরে এলো লাজু। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় লাজুকে একটা কথা বারবার জিজ্ঞেস করতে থাকে সুদেব, আর বলে, তোকে একটা প্রশ্ন করি, তুই কার সাথে এলি অত দূর থেকে? তখন লাজু মনে মনে ভাবে, এই মানুষগুলোকে যদি এখন সত্যি কথা বলি, এরা জানি না কি ভেবে নেবে, তাই আমাকে এখন মিথ্যে বলতে হবে। ঠাকুর তুমি দেখো, আমি তো মিথ্যে বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে এমন অবস্থা হয় যে বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন সুদেব জিজ্ঞেস করে, কিরে, তোকে তো একটা কথা তখন থেকে জিজ্ঞেস করছি, তুই উত্তর দিচ্ছিস না কেন? এরপর দেখা যায় কমলা বলে, আরে এই মেয়ে এই বাড়িতে কেন এলো আমি তো কিছুই বুঝতে পারছি না, এই মেয়েকে তুই রেখে আয় ওই বাড়িতেই। এরপর লাজু বলে, আমি তো তোমাকে বলেছিলাম যে আমাকে নিয়ে যাও, তুমি নিয়ে এলে না কেন? এরপর কমলা বলে, সুদেব, তুই তো আমাকে বলিসনি যে এই মেয়েটা আজকে তোকে নিয়ে আসতে বলেছে। আমি তো তখনই ওকে বলে দিতাম তাহলে যে এ যেন এই বাড়িতে না আসে। এই মেয়ে হেভি রুগ্ন, এর এখানে থাকার কোনো দরকার নেই, দুদিন বাদে বাদে অসুস্থ হবে। আর বারবার করে বারণ করেছিলাম ওই কলকাতার বাড়িতে রাত না কাটাতে, কিন্তু আমাদের কোনো কথাও শোনেনি, তাই ওর কথাও এখন আর আমরা শুনবো না। দীপা তখন বলে, কি হচ্ছে কি মা? সেই ছোট বৌদি কখন এসেছে, তারপর থেকে তুমি ওকে ঘরে ঢুকতে তো দাওই নি, এক গ্লাস জলও পর্যন্ত খায়নি মেয়েটা। এমনিতেই মেয়েটা কতটা অসুস্থ তুমি জানো না সে কথা? এরপর সুদেব বলে, লাজু, তোকে একটা প্রশ্ন অনেকক্ষণ আগেই জিজ্ঞেস করেছিলাম। সুদেবের কথা শুনে লাজু উত্তর দেয়, আমি একাই এসেছি, তুমি তো আর গেলে না, তাই বাধ্য হলাম একাই আসতে। এরপর ঠাস করে এক চড় মেরে দেয় সুদেব, যা দেখার পর কমলা থেকে শুরু করে দীপা, গৌরী সবাই অবাক হয়ে যায় আর বলে, এটা কি করলি রে ছোটদা? সুদেব বলে, মিথ্যে কথা বলছিস তুই? কেন বলছিস এই মিথ্যে কথাগুলো? তুই কলকাতা থেকে গাড়ি করে এখানে এসেছিস, তাহলে তোর আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি নিয়ে আসতে কি অসুবিধা ছিল? কেন তুই বাকিটা রাস্তা অটো করে এলি? মাঝ রাস্তায় তোর এতই সোহাগ যত্ন করা হচ্ছিল যে গ্রামের একজন দেখে নেয় আর তারপর আমাকে যা না তাই বলে কথা শোনায়। এটা গ্রাম, এখানে এই সমস্ত অন্যায় চলবে না। লাজু বলে, আমি তো সত্যিটাই বলতে চেয়েছিলাম, কিন্তু সত্যিটা শোনবার মতন সাহস কি তোমাদের আছে? নেই, বোঝার ক্ষমতা তোমাদের নেই। তোমরা যা খুশি তাই একটা ভেবে নিলেই কি সবকিছু হয়ে গেল নাকি? হয় না কিছু। একটা কথা মাথার মধ্যে রাখবে, যেটা তুমি আজকে করলে অন্যায় করলে, লাজু আর তোমার সাথে থাকবে না। লাজু এইভাবে পড়ে পড়ে মার খাবে না। তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে তুমি আমার গায়ে হাত তুললে। সুদেব বলে, বেশ করেছি, তুই কেন মিথ্যে কথা বলবি? দরকার পড়লে আবার মারবো বলেই হাত তোলে। এরপর দীপা সেই হাতটা ধরে নেয় আর বলে, ছোটদা, অনেক হয়েছে, তুই আর একটা মারও ছোট বৌদিকে মারবি না। কি শুরু করেছিস বলতো? কি লাভ পাচ্ছিস এসব কিছু করে? ঝামেলা করে কি সত্যি কোনো লাভ আছে? নেই তো, তাহলে কোনো দরকার নেই ঝামেলা করার। কমলা বলে, এই মেয়ে হচ্ছে একটা নষ্ট মেয়ে, একে এই বাড়িতে রাখলে আমাদের জাত চলে যাবে, গ্রামে আমাদের কোনো সম্মান থাকবে না, তাই এই মেয়েকে এই বাড়িতে রাখা যাবে না। দীপা বলে, কেন রাখা যাবে না? একজন অসুস্থ মেয়েকে যদি একজন গাড়িতে করে দিয়ে যায়, তাহলে কার কি সমস্যা থাকতে পারে? আর ছোটদাই বা কেন যায়নি? ছোটদা যদি আজকে যেত তাহলে তো গাড়িতে করে আসতো না। ও তো আগেই বলছে যে ও বলেছিল আজকে আসবে, তুই কেন যাসনি রে ছোটদা? এরপরেই তখন সুদেব বলে, আমার আর কিছু ভালো লাগছে না, আমি আর এই ব্যাপারে একটা কথাও বলতে চাই না, অনেক তো হলো, এইবার একটু শান্তি চাই। তখন কমলা বলে, এই মেয়েকে আমি কোনোভাবেই আর ঘরে ঢুকতে দেব না। তখন লাজু বলে, তাহলে আমি এক্ষুনি চলে যাচ্ছি, আমার আর এখানে থাকার কোনো দরকার নেই, যা হবে দেখা যাবে, যা পারি তাই কাজ করব, কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্তও নয়। এরপরেই বনলতা কথা বলতে থাকে অনুভবের সাথে। অনুভব তো ফিরে আসে আর বলে, তুমি কি লাজুকে পুরো ওর বাড়ি পর্যন্ত দিয়ে আসলে নাকি? অনুভব বলে, আচ্ছা, তোমার সাথে আমি কথা বলতে চাই না, তবুও তুমি এরকম ভাবে সেদে সেদে যে কেন কথা বলো, এটাই মাঝে মধ্যে বুঝে উঠতে পারি না। তখন বনলতা বলে, আমি তোমার স্ত্রী, আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। অনুভব বলে, আমি মানি না যে তুমি আমার স্ত্রী। আর শোনো, একটা কথা কান খুলে শুনে রাখবে, লাজু সোমবার দিন থেকে কলেজ যাবে। ও যদি কলেজ না যায় বা ওকে যদি কলেজ যেতে দেওয়া না হয়, তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। সুদেবকে বলে দিও, তোমার তো বন্ধু হয়,
সোমবারের মধ্যেই যেন কলকাতা এসে শিফট করে লাজুকে নিয়ে, না হলে অনেক খারাপ হতে চলেছে ওর সাথে। বনলতা বলে এত কম সময়ের মধ্যেও কি করে সবটা জোগাড় করবে? এমনিতেই তো ওর ঘটে কোনো কিছু বুদ্ধি নেই, টাকাও নেই, একটা সময় তো লাগে। বনলতার কথা শুনে অনুভব বলে লাজুর পড়াশোনা যেন কোনো ক্ষতি না হয়, বেশি সময় দেওয়া যাবে না, কথাটা সুদেবকে জানিয়ে দিও। এরপর বনলতা বুঝতে পারে সে অলরেডি ফেসে গেছে। বনলতা ভাবে আমার কাছে তো টাকা নেই, থাকলে আমি সুদেবকে দিতাম, যেটুকু টাকা পয়সা ছিল সবটাই তো দিয়ে দিয়েছি ঠাম্মিকে, এখন আমি কি করে সুদেবকে টাকা দিই? এরপর সুদেবকে ফোন করে বলে সুদেব, লাজুকে নিয়ে তুমি কবে কলকাতায় শিফট হবে আমাকে একটু বলো তো। সুদেব বলে আমার কাছে অত টাকা কোথায়, তুমি তাহলে আমাকে কিছু টাকা পয়সা দাও, তুমি তো বলেছিলে দেবে। বনলতা বলে আমার কাছে টাকা কোথায়, তুমি জোগাড় করো। সুদেব বলে এমনিতেই আমার মাথা গরম আছে, তার উপরে এসব ফোন করে আমাকে তাতিয়ে দেওয়ার কোনো মানেই হয় না টিচার দিদি, ফোনটা তুমি রাখো। বনলতা বলে অনুভব কিন্তু বলেছে লাজু যদি সোমবার দিন কলেজ না যায় তাহলে অন্য রকমের ব্যবস্থা নেওয়া হবে। তুমি কি চাইছো এরপর তুমি তোমার লাজুকে হারাও? না, মনে হচ্ছে এবার তুমি তোমার বউকে হারিয়ে তবেই ছাড়বে। সুদেব বলে পাওয়ার জন্য তো টাকা লাগবে, আমার কাছে অত টাকা কোথায়? ঘর ভাড়া নিতে গেলে অনেক অনেক টাকার দরকার, রয়েছে তো একটা ওই মুদিখানার বিজনেস, ওখান থেকে আর কত টাকাই বা লাভ হয় যে আমি এত কিছু করব? বনলতা বলে তাহলে তুমি কলকাতায় এসে কাজ করো, কলকাতায় কাজ করলে কত টাকা মাইনে পাওয়া যায় তোমার হয়তো কোনো আইডিয়া নেই, যদি আইডিয়া থাকতো তাহলে হয়তো আর এই কথাগুলো বলতে না। এরপরেই লাজুর কথা ভেবে সুদেব বলে আচ্ছা আমি চেষ্টা করছি। অন্যদিকে কমলা বলে এই মেয়ে এই বাড়িতে থাকবে না, এই মেয়েকে আমি কোনোভাবেই আর মেনে নিতে পারছি না। সুদেব বলে আমার কাছে টাকা পয়সা থাকলে আমি ওকে নিয়ে কলকাতায় থাকতাম, কলকাতায় কোনো একটা কাজবাজ করতাম। হারান তখন বলে কোনো দরকার নেই, এই মেয়ের পিছনে আর একটা টাকাও খরচা হবে না, এই মেয়ে চলে যাক, তুই এখানে থাক। সুদেবের কথা না শুনেই লাজু ব্যাগপত্র গোছাতে শুরু করে দেয় আর বলে লাজু আর এখানে থাকবেন না, সমস্ত কিছু লাজু গোছাতে শুরু করে দেয়। আর অন্যদিকে সুদেব বলে লাজু চলে গেলে আমি কি নিয়ে থাকবো, কোন কুক্ষণে যে আমার এই মেয়েটার সাথে বিয়ে হয়েছিল কে জানে, কি করে কি করব বুঝতে পারছি না। লাজুর পড়াশোনা বন্ধ করে দিতে চায় কমলা। লাজু বলে ওটা করো না, পড়াশোনা বন্ধ হবে না, পড়াশোনা কিছুতেই বন্ধ হতে পারে না। তাই লাজু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরোতে যাচ্ছিল। সুদেব তখন বলে দাঁড়া লাজু, তুই কোথাও যাবি না, আমি তোকে কোথাও যেতে দেব না। কিন্তু লাজু বলে এখানে পড়ে থাকলে তো আমার পড়াশোনা হবে না, তাই আমাকে এখান থেকে বেরোতেই হবে, তুমি যদি বেরোতে না পারো তুমি থাকো, কিন্তু আমাকে বেরোতেই হবে। আর এইসব শোনার পর সুদেব নিজে কি করবে নিজেই বুঝে উঠতে পারছে না, কিন্তু লাজুকে সে কোনোভাবেই যেতে দিতেও চায় না।